সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে কিছু কথা বলে রাখা ভালো। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম একটি লেজিসলেশনে স্বাক্ষর দিয়েছেন গতকাল বৃহস্পতিবার, যার মাধ্যমে তিনি অ্যাপ্রুভাল দিলেন স্পেশাল ইলেকশন ইন নভেম্বর, যাতে ভোটারদেরকে জিজ্ঞাসা করা হবে যে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট রিডিস্ট্রিক্টিং প্রসেস কি অ্যাপ্রুভ করবেন এই নিউ পার্টিসান কংগ্রেশনাল ম্যাপ, যাতে সুবিধা পাবেন ডেমোক্র্যাটসরা। গ্যাভিন নিউসামের এই যে স্বাক্ষরটি আসলো তার কয়েক ঘন্টা পরেই দেখা গেল ল মেকার্স ইন স্যাক্রামেন্টো তারা অ্যাপ্রুভ করেছেন আরেকটি মেজার, যার মধ্যে এটি হচ্ছে স্টেট অ্যাসেম্বলি স্পিকার ডেমোক্র্যাট রবার্ট রিভেসের। উনি বলছেন যে দ্য প্রপোজ রোড ম্যাপ, রিডিস্ট্রিক্ট ম্যাপ, এটি হচ্ছে ডাইরেক্ট রেসপন্স এই নিউ কংগ্রেশনাল ম্যাপ, যেটি অ্যাপ্রুভ করেছে টেক্সাসের রিপাবলিকান কন্ট্রোল হাউস লাস্ট উইক প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে অথবা তার পরিকল্পনায়, যার উদ্দেশ্য হচ্ছে 5টি হাউস সিট ফ্লিপ করা, অর্থাৎ পাল্টে দেওয়া, যার সেটি করা হবে আগামী 2026 মিড টার্ম ইলেকশনে, যাতে করে হাউস মেজরিটি রিপাবলিকানরা ধরে রাখতে পারেন। এদিকে মামদানি এবং কোমো যে লড়াইটি হতে যাচ্ছে মেয়রাল ইলেকশনে, সেটি নিয়ে আলোচনায় থাকবে। মামদানি এবং ট্রাম্প জুটি বেঁধেছেন, দেখা যাক কি হয়, কিন্তু পোল বলছে অন্য কথা। কেন, সেটি আমরা আলোচনা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপারে রাশিয়ার ফরেন মিনিস্টার উনি জানিয়েছেন গতকাল যে ইউরোপের যে প্রপোজালটি আছে সৈন্য বসানোর যুদ্ধ পরবর্তী অবস্থায় ভবিষ্যতে ইন ইউক্রেন, এইটিকে তারা দেখছেন ফরেন ইন্টারভেনশন, হস্তক্ষেপ হিসাবে, বহিঃশক্তির হস্তক্ষেপ। দেয়ারফর তারা বলছেন এটি অ্যাকসেপ্টেবল না মস্কোর কাছে। এই স্টেটমেন্টের মাধ্যমে যেটা হচ্ছে ব্যাপারটি, যে আরো বেশি করে সন্দেহ তৈরি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যে পিস প্রসেস, যুদ্ধ শান্তির ব্যাপারটি ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জেলেন্সকি এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির এবং ট্রাম্পের মধ্যে হওয়া উচিত, যে পিস টক। গত বৃহস্পতিবার জেলেন্সকি জানিয়েছেন রাশিয়া এটি আগে থেকেই জানতো এবং তাদের ইন্টেনশনটি এই ব্যাপারে পরিষ্কার আছে। দ্য ইউক্রেন ওয়ারের ব্যাপারে তারা লার্জ স্কেল ড্রোন এবং মিসাইল হামলা করেছে, আজও তারা হামলা করেছেন, যাতে একটি আমেরিকান কোম্পানি আক্রমণের শিকার হয়েছে এবং 15 জন সেখানে হতাহত হয়েছে। উনি আরো বলছেন এই যে আক্রমণ তারা করছেন সেখানে ক্রুজ মিসাইল থাকবে বিভিন্ন জায়গায়। যে ক্রুজ মিসাইলের একটি আছড়ে পড়েছে ইলেকট্রনিক ফ্যাক্টরি, আমেরিকার ওন করা, যেখানে 15 জন হতাহত হয়েছে। আর একটি বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার সরকার তারা হয়তো না, তারা পরিকল্পনা করছেন একটি ডিফ্যাক্টো শ্যাডো গভর্নমেন্ট তৈরি করার কলকাতাতে, যেটি বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছে এবং সেটি তুলে ধরেছেন। তার বেশ কিছু তথ্য আমাদের হাতে আছে, সেটি আমি তুলে ধরবো। এবং আওয়ামী লীগের নেতা যারা আছেন তারা কি করছেন সেখানে বসে, সেটিও আলোচনা থাকবে। এবং আসলে সেটি বাংলাদেশ পরিপন্থী কি না, এই সমস্ত আলোচনার জন্য আমার সাথে যোগ দিয়েছেন লেখক, গবেষক এবং সাংবাদিক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমি প্রথমেই হাসান ফেরদৌস আপনার এখান থেকে শুরু করব। চলুন, গ্যাভিন নিউসাম যেটি রিডিস্ট্রিক্টিং এর প্ল্যান যেটি স্বাক্ষর করেছেন, অনেকে বলছেন এটি হচ্ছে টেক্সাসে যেটি হয়েছে তাকে কাউন্টার করার একটি ব্যাপার, এবং এটি ঠিকই হয়েছে। অনেকে বলছেন ঠিকই হয়েছে, অনেকে বলছেন যে না এটি ঠিক হয়নি। আসলে ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, নাকি এটি একটি পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু হয়ে গেল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে, যার মধ্যে আসলে নির্বাচন নিয়েই স্বচ্ছতা থেকে যাবে মানুষের মনে, বা থাকতে পারে কিনা, আসলে কি হচ্ছে শুনবো আপনার কাছে। ধন্যবাদ হাবিব ভাই, রশিদ ভাইকে সালাম। হাবিব ভাই, একটা অন্যায়কে ঢাকবার জন্য আর একটা অন্যায় করলে দুটো কোনো অন্যায় কি জাস্টিফাইড হয় না, গ্রহণযোগ্য হয়ে পড়ে না। যে কাজটা টেক্সাসে হয়েছে ক্লিয়ারলি এটি ডেমোক্রেটিক, অগণতান্ত্রিক। ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে যে এভাবে ডিস্ট্রিক্ট আঁকা হচ্ছে যাতে করে আরো 5টি অতিরিক্ত সিট টেক্সাসে রিপাবলিকানদের খাতায় আসে,
আর্গুমেন্টটা কি, যে এই ট্রাম্প সাহেব বলেছেন যে এই টেক্সাসে আমি তো 80% ভোট পেয়েছি, আমার সমর্থকের পরিমাণ আরো বেশি, ফলে আমি আমার আরো সিট পাওয়ার কথা। কিন্তু আমরা জানি যে প্রেসিডেন্ট নির্বাচন আর কংগ্রেসিয়াল নির্বাচন এক নয়, লোকাল নির্বাচন আর ন্যাশনাল নির্বাচন এক নয়, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর, এই সিদ্ধান্তটা নেবে পলিটিশিয়ানরা নয়। টেক্সাসের স্টেট হাউসে বসে পলিটিশিয়ানরা তাদের পছন্দ মতো ম্যাপ এভাবে কাটলেন যাতে করে রিপাবলিকানের ভাগে আরো 5টি অতিরিক্ত সিট আসে। কমপ্লিট আনডেমোক্রেটিক। এখন এর জবাবে ডেমোক্রেটরা কি করতে পারে? আপনারা দেখেছেন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা শক্ত ভাষায় সমর্থন করেছেন গেভিন নিউসামকে। গেভিন নিউসাম ক্যালিফোর্নিয়া গভর্নর, সবচেয়ে বড় স্টেট আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে, তার রাজ্যে অনেক কংগ্রেশনাল সিট। তিনি পাল্টা ব্যবস্থা আপনি যেভাবে বললেন ব্যবস্থা নিয়েছেন, তারা অন্তপক্ষে 5টি অতিরিক্ত সিট ডেমোক্রেটদের জন্য দেবেন, কিন্তু কোনোটাই গ্যারান্টি নয়। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু ভোটাররা। উভয় পক্ষে ভাবছেন যে এই মাপ কাটার ফলে আমি 5টা সিট পেয়ে গেলাম। ইট মে নট হ্যাপেন, ইট ইজ নট গ্যারান্টিড। কিন্তু তার চেয়ে বড় কথা, এর ফলে এই দুই দলের মধ্যে একটা অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গেল। ভোটারদের মতামত উপেক্ষা করে শুধুমাত্র লেজিসলেটিভ কন্ট্রোলটাকে ব্যবহার করে, নিয়ন্ত্রণকে ব্যবহার করে ম্যাপ আঁকাবোকা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন যে আমরা কোনোভাবেই রিপাবলিকানদের সহজে ছেড়ে দিতে পারি না, মাঠ ছেড়ে দিতে পারি না। কিন্তু আমি আগে যেটা বললাম, এর ফলে যেটা হলো, যে অন্যায়টা, যে ভুলটা ট্রাম্প সাহেব করেছিলেন, সেই ভুলটা রিপিট করা হলো। তার চেয়ে বড় কথা হাবিব ভাই, ইন্টারেস্ট হচ্ছে যে রিপাবলিকান হাতে আরো 5টা স্টেটস আছে যেখানে তারা এই রিডিস্ট্রিক্টিং করতে পারবে। টেক্সাস হয়েছে, এরপরে আরো শুরু হবে ওহাইওতে, ওকলাহোমাতে, উইসকনসিনে, আরো 5টা স্টেটে দেখবো আমরা এভাবে নতুন করে ম্যাপ আঁকা হবে, যা রিপাবলিকানদের আরো হয়তো বা মেবি হয়তো 15 সিটস এডিশনাল তাদের দেবে। ডেমোক্রেটদের কিন্তু অত অত সিট তাদের হাতে নেই। তাদের হাতে আছে, এখন বলা হচ্ছে আরো 2টো স্টেটের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে গিয়ে ম্যারিল্যান্ড, অফকোর্স ক্যালিফোর্নিয়া। এতে আর 7টা হয়তো বাড়তি সিট পাবো আমরা, এবং এই কাটাকুটি খেলায় কিন্তু ডেমোক্রেটরা জিতবে না। অন্যদিকে যদি তারা এই নোংরা উদ্যোগকে প্রত্যাখ্যান করতো, মরাল হাই গ্রাউন্ডকে ধরে রাখতো, তাহলে আমার ধারণা যে আলটিমেটলি খেলায়, সে চূড়ান্ত খেলায় আমেরিকার নাগরিকদের কাছে, আমেরিকার ভোটারদের কাছে তারা নিজেদের প্রমাণ করতে পারতো যে আমরা গণতন্ত্রের পাশে, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের ভোট আমরা কেড়ে নেব না। আমার বিবেচনায় এই কাজটি ভুল হয়েছে, এবং এতে আলটিমেটলি ডেমোক্রেটরা গেইন করবে না। ধন্যবাদ হাসান ফেরদৌস আপনাকে। আমি আব্দুর রশিদ আপনার কাছে যাব। এই যে আমরা শুনলাম যে একটি অন্যায় ঢাকতে বা কাউন্টার আরেকটি অন্যায় দিয়ে করা সম্ভব নয়, এটি যেমন সত্য কথা। আমরা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক আইন ভঙ্গ করে যা ইচ্ছে তাই তিনি করছেন যখন তার ইচ্ছে। ফর এক্সাম্পল, আজ তার ফর্মার সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের বাসায় কিন্তু FBI রেড দিয়েছে। সেটা সিদ্ধ কি না সিদ্ধ এবং তার কোনো কারণ আছে কিনা আমি জানি না, কিন্তু আমি জানি জন বল্টন একজন সোচ্চার সমালোচক ট্রাম্পের। সো এটি একটি কারণ হতে পারে, বাট আই এম নট শিওর, আই এম জাস্ট সেইং। ওকে, আমরা আরও দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প আসলে ডেমোক্রেটিক প্রসেসের উপর কোনো রকম কোনো আমি বলবো না কোনো রকম, বাট এটির উপর খুব একটা বিশ্বাস করেন। উনি স্ট্রং ম্যান পলিসি বিশ্বাস করেন। আজকে ডিসিতে যেটি হচ্ছে, রিজার্ভ ডেকে পাঠানো হয়েছে। ওকে, এবং আমি আজ খবর নিয়ে দেখলাম ডিসিতে শুধু রিজার্ভ না, 200 জন নতুন করে গ্রেফতার করা হয়েছে, সেটি আইস করছে, মেবি উইথ দ্য হেল্প অফ বর্ডার পেট্রোল, নট বর্ডার পেট্রোল বাট দ্য রিজার্ভস। ওকে, এটি একটি ব্যাপার। কিন্তু আমরা জানি যে গতবার যে ইলেকশন হলো সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন। তার আগের ইলেকশনে, পূর্বের ইলেকশনে উনি পরাজিত হয়েছেন, এবং উনি কিন্তু আজ পর্যন্ত স্বীকার করেনি যে উনি পরাজিত হয়েছেন। এখন ডেমোক্রেটরা যদি আসলে কিছুই না করে, যেমন এই কাটাকুটির খেলায় ডেমোক্রেটরা জয়ী হবেন না বলে হাসান ফেরদৌস মতামত দিলেন, আপনি কি মনে করেন যে এই প্রেসিডেন্ট ট্রাম্প এবং গ্যাভিন নিউসাম দুজনই ভুল এখানে? এবং এই যেই নকশাটি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটি তো একটা ব্লু প্রিন্ট ফর 2020 মিড টার্ম ইলেকশন। তা সেটিতে তাহলে কি হবে? হাউ ডু ইউ সি দিস? ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ সেই সাথে আমাদের হাসান ফেরদৌস ভাইকে। প্রশ্নটা খুব চমৎকার। লুক,
আমেরিকা ডেমোক্রেসির ইতিহাসে জেরিম্যান্ডারিং কিন্তু নতুন কিছু না। জেরিম্যান্ডারিং এর আগেও হয়েছে, অনেক দল করেছে, অনেক পার্টি করেছে। এবং জেরিম্যান্ডারিংটা আসলে কি, যেটা যে আপনি পরিষ্কার ভাষায় বুঝতে চাই, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ম্যানিপুলেশন অফ অ্যান ইলেকট্রাল কনস্টিটিউয়েন্সিস বাউন্ডারিজ অ্যাজ টু ফেভার ওয়ান পার্টি ওভার আদার পার্টি, রাইট? তো এটা আসলে আমেরিকার সংবিধানের মধ্যে একটা প্রোটেকশন ক্লজ আছে। এই ক্লজ দিয়ে জেরিম্যান্ডারিং কে মানে কাইন্ড অফ সাংবিধানিক একটা রূপ দেওয়া হয়েছে, এবং এটা করা হয়েছে গুড ফেইথে টু সেভ দ্য পিপল। জেরিম্যান্ডারিং আমরা দেখেছি যে পলিটিক্যালি এটাকে ইউজ করা হয় নিজের দলকে ফেভার করা এবং অন্য দলকে ডিসফেভার করে নিজের পলিটিক্যাল আনডেমোক্রেটিক ইন্টেনশনকে চরিতার্থ করার জন্য। ওয়ারেস আপনারা দেখবেন যে জেরিম্যান্ডারিং নিয়ে কিন্তু কোর্টে অসংখ্য কেস হয়েছে। সুপ্রিম কোর্টে প্রায় 2 ডজনের মতো মামলা হয়েছে জেরিম্যান্ডারিং নিয়ে বিভিন্ন জায়গায় আমেরিকায়। তো এখন বারবার সুপ্রিম কোর্টে মানে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে এটা যদি গুড ফেইথে হয়, বিকজ যাতে আপনি জানেন যে আমেরিকা হচ্ছে ইমিগ্রেন্ট পিপলদের দেশ, সেখানে সব ধরনের সব কাজ সব ফেইথ সব রঙের মানুষ এখানে বসবাস করে। এই মানুষগুলো নিয়ে যেন একটা ইকুয়ালিটি তৈরি হয়, সেই জন্যই কিন্তু আমরা এই ডেমোক্রেটিক প্রসেসটাকে খুবই স্ট্রং প্রসেস বলি। কিন্তু জেরিম্যান্ডারিং যদি এই সব মানুষকে ইনক্লুড না করে এটাকে যদি পলিটিক্যাল সিট নেওয়ার জন্য বা পলিটিক্যাল অ্যাম্বিশনকে চরিতার্থ করার জন্য যদি বর্ডার লাইনগুলোকে রিডিফাইন করা হয়, তাহলে আমরা বলবো সেটা ডেমোক্রেসির জন্য অবশ্যই ক্ষতিকারক এবং এটা হওয়া উচিত না। কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট যে অতীতে বিভিন্ন রিপাবলিকান এবং ডেমোক্রেটরা প্রত্যেক দলই ইউনাইটেড স্টেটের মধ্যে এগুলো করেছে, যেটা আমি মনে করি যে উচিত হয়নি। কখনো অবশ্য ভালো গুড ফেইথে করেছে, কখনো অবশ্য ব্যাড ফেইথে করেছে। এখন যেটা হচ্ছে সেটা কমপ্লিটলি একটা ব্যাড ফেইথে হচ্ছে, যেটা সাথে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্পেরও একটা সম্পৃক্ততা আছে এবং তিনি এটাকে ইনফ্লুয়েন্স করেছেন টেক্সাসে হতে। আপনি জানেন যে এটা করা হয় কারণ হচ্ছে টেক্সাসে যে আমাদের 4-5% ভোটের ব্যবধানে যে রিপাবলিকানরা সব ইলেকট্রাল ভোটগুলো নিয়ে আসলো, এটা যাতে তারা সামনে যে 2026 মিড টার্ম ইলেকশন হবে, এখানে যাতে নিরঙ্কুশ ইলেকট্রাল ভোটগুলো তারা যাতে পায়, সেই জন্য কিন্তু এই কাজটা করা। এটা যদি আপাত দৃষ্টিতে আপনি দেখেন তাহলে কিন্তু এটা অবশ্যই একটা অন্যায়। ডেমোক্রেটিক জন্য এটা একটা আমরা বলবো যে এটা উচিত না। অন্যদিকে হাসান ফেরদৌস সাহেব যেটা বলেন যে ওবামা এবং তার পজিশন এবং ডেমোক্র্যাটদের পজিশন, এবং সেই সাথে আমরা ক্যালিফোর্নিয়া 54টা ইলেকট্রাল সিট আছে, সেখানে ক্যালিফোর্নিয়া গভর্নরও বলেছেন যে তিনিও কিন্তু স্টার্ট করবেন জেরিম্যান্ডারিং এর ক্যালিফোর্নিয়ার মধ্যে। তাহলে এইভাবে করে যে অন্যান্য স্টেট গুলো কিন্তু একই লাইনের মধ্যে আছে। টেক্সাস যদি ফাইনালি এটাকে পাস করে, এটা যদিও এখনো ড্রাফটেড এবং এটা ফাইনালি তাদের হাউসের মধ্যে পাস হতে হবে, রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটের মধ্যে টেক্সাস স্টেটে, এটা যদি পাস হয় তাহলে অন্যান্য স্টেট গুলো কিন্তু এটা ডোমিনোজের মতো কিন্তু একটা একটা করে পড়তে থাকবে। তাহলে এটা আমরা আসলে আলটিমেটলি কি দেখছি? well said that the ডোনাল্ড ট্রাম্প আসার পর আমরা যেন মনে হচ্ছে যে ডেমোক্রেটিক ওয়েতে আনডেমোক্রেটিক so many faces we are watching in America that we are not supposed to see, and this is not the real picture of America at all. Like দেখেন টেরিফ ইস্যু, মেক্সিকান বর্ডার ইস্যু, এগুলোকে সামনে নিয়ে এসে ইলেকশনের সময়, তারপর তার কথার মধ্যে অনেক মিথ্যাচারও তো আমরা দেখেছি। তারপরে দেখেন যে রাশিয়ার সমস্যার সমাধান 24 ঘন্টার মধ্যে শেষ হবে, সেটা এখনো শেষ হচ্ছে না। ফাইনালি কোনো আউটপুট আমরা পেলাম না যে টেক্সাসের মিটিং হলো পুটিন এর সাথে। সো আপনি যদি সবকিছু একটা কনটেক্সটের মধ্যে নেন, তাহলে অবশ্যই আমরা একটা একটা এম্বারাসমেন্ট, একটা টেনশন, একটা একটা চাপের মধ্যে এখন আছি যে আমরা জনগণ হিসেবে শঙ্কিত আসলে আমেরিকা এই ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী সময় আসলে কি পেতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, এটা নিয়ে অবশ্যই আমরা সবাই শঙ্কিত। জি, ধন্যবাদ আপনাকে হাসান ফেরদৌস। আপনার কাছে পুনরায় ফেরত যাচ্ছি। চলুন আমরা একটু নিউ ইয়র্ক সিটি মেয়রাল ইলেকশন নিয়ে একটু আলাপ করি। মামদানি বনাম কোমো এবং স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডাম আছেন। একটি সম্প্রতি ওপিনিয়ন পোল ছাপা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 48%-এরও বেশি ভোটাররা তার দিকে ঝুঁকে আছে, তার দিকে মানে মামদানির পক্ষে। সেই দিকে সেকেন্ড বেস্ট হচ্ছেন কোমো, এবং এরিক অ্যাডামস ফরগেট ইট, এভরিবডি এলস ফরগেট ইট, দে আর জাস্ট টোকেন অ্যাট দিস পয়েন্ট। প্রশ্ন হচ্ছে এই ওপিনিয়ন পোল আমাদেরকে কি বলছে? এবং এরকম কিছুদিন আগেও আপনি বলেছিলেন যে মামদানির পক্ষে কিন্তু জেনারেল ইলেকশনে জয়ী হওয়া খুব দুষ্কর হতে পারে, এবং তার কারণও আপনি দেখিয়েছিলেন। এখন যে ওপিনিয়ন পোলটা দেখছি, হোয়াট ডাজ দিস টেল আস? আমি ভাই বাতাসটা ক্লিয়ারলি মামদানির পক্ষে বইছি, বাতাসটা ক্লিয়ারলি, কারণ তার সমর্থন দেখতে পাচ্ছি আমরা ইনক্রিমেন্টালি অল্প অল্প করে হলেও বাড়ছে, কিন্তু এমন বাড়ছে না যে তিনি এক ধাক্কাতেই জিতে যাবেন। যদি নির্বাচনটা সরাসরি মামদানি বনাম কোমো হয়, মামদানি বনাম সামবডি এলস হয়, দুজন হয়, সেক্ষেত্রে মামদানি সহজে জিতে যান। কেমন? তাদের ব্যবধান সিগনিফিকেন্ট। কিন্তু যেহেতু নির্বাচনটা হতে পারে কয়েকজন সদস্য, কয়েকজন কন্টেস্টেন্টের মধ্যে, মামদানি বনাম কোমো বনাম সিলভা বনাম আমাদের এরিক অ্যাডামস, এদের ভোটটাও কিন্তু
আপনি যদি যোগ করেন দেখবেন যে বিপক্ষের ভোটটা বেশি। কেমন এই ভাগাভাগি থাকাটা মামদানির জন্য সুবিধাজনক। ভোটটা ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু যদি ভোটটা হয় বিটুইন মামদানি এবং কুওমো, সেক্ষেত্রে মামদানির পক্ষে জেতাটা সহজ হবে না। তার আরো দুটো বাড়তি কারণ হচ্ছে যে ক্যাম্পেইনটা এখন শুরু হয়েছে মামদানির বিরুদ্ধে, তার একটা বড় পুরনো আগেও ছিল, এখন আছে গাজা নিয়ে। আপনার দেখেছেন একটা, তিনি কমিউনিস্ট, ট্রাম্প সাহেবের তো প্রথম দিনই বলেছেন 100% লুনাটিক কমিউনিস্ট তিনি বলেছেন, এবং তার পুলিশ বিরোধী অবস্থান। আমি সর্বশেষ পোলিংয়ে দেখতে পাচ্ছি 58% নিউ ইয়র্কার্স আর আনকমফোর্টেবল, তারা খুব স্বস্তিকর অবস্থায় নেই মামদানির পুলিশের বিরুদ্ধে যে অবস্থান, ডিফান্ডিং এর যে কথা তিনি একসময় বলেছিলেন, এখন তিনি প্রত্যাহার করে নিয়েছেন বটে। 58% নিউ ইয়র্ক সিটির ভোটাররা কমফোর্টেবল নয় এই অবস্থানে। আমি কোয়াইট ইজিলি দেখতে পাচ্ছি ছবিটা এরকম দাঁড়াবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে দেখবেন মামদানির বিরুদ্ধে এই দুটো ইস্যুতে, ল অ্যান্ড অর্ডার ইস্যুতে এবং গাজা প্যালেস্টাইন ইসরায়েল ইস্যুতে প্রবল ক্যাম্পেইন হবে এবং আমাদের নির্বাচক মন্ডলী বিভক্ত হয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিভক্তি সত্ত্বেও কি মামদানি উতরাতে পারবেন কি না, আমি জানি না, আমি আশা করি তিনি পারবেন। তবে এটুকু বলতে পারি আমি যে হাওয়াটা প্রথম যখন মামদানি জেতেন প্রাইমারিতে, তিনি জিতেছেন মূলত না, অলমোস্ট এক্সক্লুসিভলি প্রোগ্রেসিভ ডেমোক্রেটদের ভোটে। কেমন, কিন্তু নির্বাচক মন্ডলীর মূল অংশ তারা নন, তারা একটা বড় অংশ, তারা একটা সিগনিফিকেন্ট স্লাইস হচ্ছে গিয়ে প্রোগ্রেসিভ ডেমোক্রেটস, লেফট লিনিং ডেমোক্রেটস। এখন বাকি যারা আছেন তারা যদি একটা হন কুওমোর পক্ষে, আপনারা দেখেন কুওমো কিসব ইস্যু তুলে নিয়ে এসছেন, যেমন মামদানি যে বাড়িতে থাকেন, রেন স্টেবিলাইজ বাড়ি, এটা অন্যায় তিনি বলছেন, তাও হয়তো অনেক ভোট সেখানে খেতে পারে। নানা ব্যক্তিগত তুলে আনা হচ্ছে মামদানির ব্যাপারে, তিনি কি ভারতীয়, তিনি কি আফ্রিকান, তিনি আফ্রিকান নাম ব্যবহার করছেন, তিনি আফ্রিকান নন। ফলে আমরা প্রথম নির্বাচনের সময় দেখেছিলাম যদিও তিনি সাদাদের এবং ইহুদি ভোট পেয়েছেন, কিন্তু তিনি কালোদের এবং লাতিনো ভোট সিগনিফিকেন্টলি পাননি। ফলে তাকে বিভক্ত করবার কিন্তু উপকরণ বা অস্ত্র অপোনেন্টের হাতে কিন্তু আছে। আমি আশা করব মামদানি সচেতন আছেন তার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র চলছে এবং তিনি ওভারকাম করবেন, বাট হার্ডেলস রিমেইন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কথা যেটাই বুঝলাম যে এই যে এরিক অ্যাডামস, কোমো অ্যান্ড সিলওয়া সবাই থাকার ফলে ভোটের একটি ভাগাভাগি হচ্ছে, দিস ইজ ওয়ার্কিং ফর মামদানি ইন হিজ ফেভার, এটি হচ্ছে আপনার একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসা, বিভিন্ন রকম সন্দেহ বের করে, খুঁজে বের করা হচ্ছে, যেটিকে যে অভিযোগ খোঁজা হচ্ছে, যার যে সমস্ত জিনিস তার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে ভোটে। এখন আমরা জানি যে কোমো ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্ট, রিয়েল এস্টেট থেকে সবচেয়ে বেশি পয়সা নিয়ে থাকেন, হ্যাঁ। এবং আরেকটি হচ্ছে এরিক অ্যাডাম, যার বিরুদ্ধে শত শত অভিযোগ মিসকন্ডাক্টের, এটি একটি ব্যাপার আছে। আবার আমরা দেখছি যে কোমো এবং ট্রাম্প একটা অ্যালায়েন্স তৈরি করছেন যে কিভাবে মামদানিকে থামানো যায়। আব্দুর রশিদ, আপনি কি মনে করেন এই কোমো ট্রাম্প অ্যালায়েন্স কার্যকরী হবে, নাকি এটি কোমো ব্যবহার করছেন ট্রাম্পকে এই ইলেকশনে এই মানে জয়ী হওয়ার জন্য, এবং সেটি যদি হন তাহলে তো তাকে আত্মসমর্পণ করতে হবে ট্রাম্পের কাছে, যে বাবা আমি পাশ করেছি তোমার জন্য, এখন ট্রাম্প যা বলবেন তাই তো শুনতে হবে তাকে, তাই নয় কি? আপনি কি মনে করেন? ধন্যবাদ সামটাইম পলিটিক্স ইজ দ্য ডার্টি গেম অফ সাম ডার্টি পিপল। এটা আপনাকে মনে রাখতে হবে যে ইতিহাসে এটা আমরা দেখেছি যে দেখেন একই দলের ডেমোক্রেটিক দলেরই হচ্ছে প্রার্থী হচ্ছে কোমো এবং এরিক অ্যাডামস এবং মামদানি, অথচ তারা একই দলের মধ্যে থেকে একে অপরের বিরুদ্ধে চারণ করতেছে, একে অপরকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে। দিস ইজ অ্যাকচুয়ালি পলিটিক্যাল ডার্টি গেম দ্যাট নট সাপোজ টু হ্যাপেন ইন আমেরিকা, বাট ইট ইজ হ্যাপেনিং বিকজ উই আর ইন এ ক্যাপিটালিস্টিক সোসাইটি, অ্যান্ড ক্যাপিটালিস্টিক সোসাইটিতে পুঁজি কাজ করে। আপনি জানেন যে কোমো কি পরিমাণ টাকা তিনি সংগ্রহ করেছেন তার ইলেকশন ক্যাম্পিং এর জন্য, এবং তার পিছনে যদি ডোনাল্ড ট্রাম্প থাকে তাহলে টাকার বস্তা পিছন থেকে আসবে তার ক্যাম্পিং এর জন্য, এবং তারা এগুলো কোন কাজে খরচ করবে? এই কাজে খরচ করা হবে যে মামদানি স্টেবিলাইজ ঘরে থাকে কিনা সেটা বেশি বেশি করে প্রচার করো, মামদানি আসলে ইন্ডিয়ান কিনা
মামদানি কোন দেশের, মামদানি মুসলিম কিনা, মানে হামাস কিনা, তারপরে হচ্ছে মামদানি সোশ্যালিস্ট কিনা, মামদানি ইসলামিস্ট কিনা, এগুলোকে ব্যবচ্ছেদ করে জনগণের সামনে, কারণ জনগণ তো হচ্ছে বেশিরভাগই ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক সিস্টেম সম্পর্কে ইন্টেলিজেন্ট এন্ড সচেতন না। এটা আমেরিকার বাস্তবতায় আমরা সবাই এটা জানি। কারণ হচ্ছে মানুষ আসলে এখানে দিনে এনে দিনে খায়, পরিশ্রম করে, তারা পলিটিক্স নিয়ে মাথা কামানোর সময় তাদের নাই। তারা এন্টারটেনমেন্ট যদি কিছু সময় পায় তাহলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে গিয়ে তারা এন্টারটেনমেন্ট খোঁজে, কিন্তু পলিটিক্সে তারা দেখে যে আসলে ফোকাস কি হচ্ছে, সোশ্যাল মিডিয়া হেডলাইন কি আসছে, এগুলোর পিছনে কারা টাকা খরচ করছে। এটা আসলে আমেরিকাতে খুব বেশি কাজ করে। তবে হাউএভার হোয়াট আই ওয়ান্ট টু টেল, যে যাই হোক না কেন, মামদানি রিপ্রেজেন্টস দ্য ইয়াং জেনারেশনস, মামদানি রিপ্রেজেন্টস নট অনলি দ্য জুইশ but also Muslims and all section people in this city that living more than 150 countries from thousands of their cultural backgrounds. তার কথা বলার স্পিরিট, তার তারুণ্য, তার যৌবন, এগুলো সবকিছু হচ্ছে মামদানি। আসলে মামদানি হচ্ছে একটা এই মুহূর্তে একটা প্রতীক হয়ে গেছে। এবং আমরা চাই আমেরিকা, আমরা হচ্ছে কাইন্ড অফ সামটাইম উই আর ক্রেজি নেশন বিকজ উই ওয়ান্ট টু মেক ডিফারেন্স এন্ড উই ওয়ান্ট টু ব্রিং হিস্ট্রি। সো মামদানি এখানে হিস্ট্রি তৈরি করবে এবং উই মেক এ বিগ ডিফারেন্স ইন ফিউচার। এটা হচ্ছে আমাদের রিয়ালিটি। ইয়াং যুবকরা আমরা সেই অপেক্ষাতে আছি। আমরা ল্যান্ডস্লাইড ভিত্তি দিয়ে তাকে প্রাইমারিতে ইলেক্টেড করেছি। এখন আপনি যে পোলের কথা বলছেন সেখানে প্রায় 80% এখনো পর্যন্ত মামদানির কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 10% হচ্ছে কোমর এবং 7 to 8% হচ্ছে আপনার এরিক অ্যাডামসের। সো পোলগুলো আসলে যে তথ্য আমাদের দিচ্ছে, আমরা মনে করি যে যত বেশি মামদানি সম্পর্কে সচেতন, মানে লোক আমাদের নিউ ইয়র্ক সিটিতে কিন্তু 70% মানুষই কিন্তু মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস। সুতরাং এই মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসে কিন্তু আমরা বেশি ভোট দিয়ে মামদানির পাশে গিয়ে দাঁড়িয়ে আছি। সুতরাং এই আক্রমণ যত আসবে আমরা তত সামনে আরো বের হব, আমরা তত বেশি কাজ করব। কারণ হচ্ছে যে আমরা চাই একটা চেঞ্জ, আমরা চাই একটা পরিবর্তন। তাছাড়া এই যে কথাগুলো আসলো হাসান ফেরদৌস স্যার যেটা বললেন যে ডিফান্ডিং এর কথা কিংবা আর অন্যান্য যে বিষয়গুলো, পুলিশকে কি ডিফান্ড করা সম্ভব নাকি? এটা একটা রেটরিক। এটার মধ্যে দিয়ে আমরা বলার চেষ্টা করি যে যদি আমরা কমিউনিটির মধ্যে সব ধর্মের সব বর্ণের মানুষের মধ্যে যদি ঐক্যতা তৈরি করতে পারি, এটা কমিউনিটিকে সিকিউর করবে। আর কমিউনিটি যদি সিকিউর হয় তাহলে আমাদের এত পুলিশের তো কমিউনিটির প্রেজেন্সের দরকার নেই। কারণ পুলিশের গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্ট। তাহলে এটাকে আমরা ডিফান্ড বলতে আসলে কি বোঝাচ্ছে? একবারে পুলিশ অ্যাবলিশ করে দেবো, পুলিশকে কোনো ফান্ড দিব না? আসলে এটা বুঝতে মানুষ ভুল করতেছে। ডিফান্ড মানে হচ্ছে আমরা কমিউনিটির মধ্যে আরো বেশি সিকিউরিটি তৈরি করতে পারি, ইন্টার কানেকশন তৈরি করতে পারি। আমরা কমিউনিটির বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের মধ্যে যদি ঐক্য তৈরি করতে পারি, এটা আমাদের কমিউনিটিকে সিকিউর করবে না? অফকোর্স হবে। আমরা তাহলে পুলিশ প্রেজেন্সকে কমানিয়ে আসতে পারবো, ওখানকার ফান্ডটাকে আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো। তো এখন যাই হোক, এসব র্যাটরিক থাকবে। দিস আর গেম, উই আর এনজয়িং দিস গেম। এন্ড ফাইনালি হোয়াট আই বিলিভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, মামদানি ইজ গোয়িং টু বি দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি। ওকে, তার অর্থ হচ্ছে যে কোমো এবং ট্রাম্পের যে আতাত চলছে সেটি খুব একটা কার্যকর হবে না বলে আপনি মনে করছেন। আর ডিফান্ডিং পুলিশের ব্যাপারে আমি মামদানির সাথে নিজে কথা বলেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে এটা তো এমন একটা ব্যাপার যে মানুষ এটা ভয় পায়, মানুষ পুলিশের প্রেজেন্স চায়, শান্তি চায়, না হলে তুমি দেখবা যে রাহাজানি, ছিনতাই সব বেড়ে যাবে। তো মানুষ তো এটা চায় না। তো ও আমাকে যেটা বললো যে আমি যেটা চাই সেটা হচ্ছে পুলিশের কাছে কেন মেশিন M16 থাকবে, কেন 911 কলে পুলিশ আসবে, সেখানে কেন যদি মেন্টাল হেলথের ব্যাপার হয় মেন্টাল হেলথ থেকে লোক আসবে, সেখানে পুলিশ কেন যাবে? ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে সেখানে পুলিশ কেন যাবে? সেখানে তো আরেকটা ডিপার্টমেন্ট থাকতে পারে। সো ওয়েন হি সেজ ডিফান্ডিং, উনি বলছেন ডিফান্ডিং হচ্ছে M16 এর মতো মারণাস্ত্র কেন থাকবে, সোয়াট টিম কেন থাকবে পুলিশের? এটি তো অন্য ডিপার্টমেন্টের কাজ। এনিওয়ে, সো আপনি যেটি বলছেন সেটি হচ্ছে যে কোমো ট্রাম্প আতাত করলেও আপনি মনে করেন যে নতুন প্রজন্ম হয়তো নতুন একজনকে খুঁজে নিবে, নট এই ওল্ডার গাই লাইক ট্রাম্প অর কোমো অর ন্যান্সি পেলোসি অর চাক শুমার। আপনি আশা করছেন যে নতুন প্রজন্ম খুঁজে নিবে একজন তরুণ নেতৃত্বকে। আমরা দেখব ইলেকশনে কি হয় নভেম্বরে, আমরা সেটা আশা করি। আমি একটু অ্যাড করে ভাই এই ব্যাপারটা বোঝার জন্য, ডেমোক্রেটদের বিগেস্ট উইকনেস আপনারা দেখেছেন এই নির্বাচনে, গত 3 সাইকেলের নির্বাচনে কি দুটো ইস্যু, ল অ্যান্ড অর্ডার এন্ড ইমিগ্রেশন। কারেক্ট, অ্যাবসলিউটলি। এবং দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান এই দুটো ইস্যুতে হাত করছে, দুটো ইস্যুতেই বারবারই আঘাত করছে ডেমোক্রেটদের। ডেমোক্রেটরা কিন্তু এখনো প্রপার রেসপন্স They have no response. As a result, আপনারা এখন ওয়াশিংটন ডিসিতে কি হচ্ছে, in response to which ডিসির মেয়র বাউর কি বলেছে, he basically welcomed the presence of national guards. Correct. তার মানে ডেমোক্রেটদের একটা প্রপার ফর্মুলেশন প্রয়োজন আছে অন দ্য ইস্যু অফ ল এন্ড অর্ডার। আমি আপনার সাথে একমত। ডেমোক্রেটরা এতটাই ব্যস্ত কারাপশনে
এবং মানি মেকিং অ্যান্ড লাভিং, আই এম নট সেইং রিপাবলিকানরা করছে না, কিন্তু যখন আসে পলিসি, একটা কম্প্রিহেন্সিভ পলিসি ফর ইমিগ্রেশন, ল অ্যান্ড অর্ডার, এই দুটি জায়গায় ডেমোক্রেটরা কোনো কোনো উত্তরই দিতে পারেনি, যেটি ট্রাম্প করে দেখাচ্ছেন, বুক ফুলিয়ে করে দেখাচ্ছেন, এবং কারো পছন্দ হোক আর না হোক উনি করছেন। এবং সেই জন্যই আমাদের মামদানি সাহেবের যে অবস্থান অন ল অ্যান্ড অর্ডার, অন ডিফান্ডিং পুলিশ, পুরনো অবস্থা could become problematic. আমি আপনার সাথে এই পয়েন্টে এগ্রি করি। কোথায় আমি ডিসএগ্রি করি, ইউ আর নট ফাইটিং এগেনস্ট ট্রাম্প, ইউ হ্যাভ, আপনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তারা আরো বড় ফ্লপ, সাচ এস কোমো ফ্লপ, এরিক অ্যাডামস ফ্লপ। হাবিব ভাই, এই শহরে গত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সাহেব তার ভোটের মার্জিন 23 থেকে 30% রেজ করেছেন, I agree. 7% তিনি গেইন করেছেন। আমি তার মানে এই শহরে again আমি আপনার সাথে একমত পোষণ করছি যে এটা একটা বিপদের কথা, বাট again you are talking about Trump, you are not talking about Cuomo. আমি যেটি বলছি যে you don't have a charismatic Trump, you have a Cuomo who most people don't like, but we don't know, we'll find out in November. আমি এখানে এই আলোচনা এখানে থামালাম, কারণ এটি চলতে থাকবে, বাট আমি সার্টেনলি মনে করি আপনার দুটি পয়েন্টই খুবই ভ্যালিড, ইমিগ্রেশন অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, নো প্রবলেম, উইল সি। আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করি, আন্তর্জাতিক বিষয়ে যাব, ইউক্রেন পিস প্রসঙ্গে। আমরা জানি প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে করেছিলেন। ট্রাম্প বলেছিলেন উনি মনে করছেন খুব শীঘ্রই একটা কিছু হবে। অনেকেই বলছেন যে উনার এই সমস্ত কাজ করার আসলে যেটি উদ্দেশ্য সেটি হচ্ছে একটা নোবেল প্রাইজ পাওয়া, পিস আনা আসলে তার অন্যতম মুখ্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে নোবেল প্রাইজ পাওয়া। আপনার কাছে আমার প্রশ্ন, হাসান ফেরদৌস, হোয়াট ইজ দ্য ফিউচার অফ পিস প্রসেস ইন ইউক্রেন, এবং এই ট্রাম্পের যে ফ্লিপ ফ্লপ এটি যদি আপনি কিছুটা হলে আমাদের একটু ব্যাখ্যা করেন। হাবিব ভাই, আমি আপনার প্রোগ্রামে আগে বহুবার বলেছি, ট্রাম্প সাহেবের একটা গুণকে আমি রেকগনাইজ করি, তা হচ্ছে যে তিনি ইউক্রেন যুদ্ধের কনভারসেশনটা বদলে দিয়েছেন। কিভাবে? এতদিন পর্যন্ত আমরা বলেছি কিভাবে ইউক্রেন জিতবে এই যুদ্ধে, ইউরোপিয়ানরা, আমেরিকানরা অস্ত্র দিচ্ছে, অর্থ দিচ্ছে ইউক্রেন যাতে করে রাশিয়াকে বিট করতে পারে, কিন্তু এখন আমরা কি নিয়ে কথা বলছি, কিভাবে এই যুদ্ধ থামানো যায়। এই ব্যাপারে ট্রাম্প সাহেবকে আমি 5 রাজি আছি। হি হ্যাজ চেঞ্জ দি কনভারসেশন, কেমন, কিন্তু কন্টেন্টটা বদল হয়নি। কিরকম? ট্রাম্প সাহেব এখনো পুতিন সাহেবের কাছ থেকে সিগন্যাল নিয়ে আমাদেরকে ট্রান্সমিট করছেন। পুতিন সাহেব যে শর্তে যুদ্ধ বন্ধ করতে চান, প্র্যাকটিক্যালি সেই শর্তটা তিনি রিপিট করছেন। আপনি একটু আগে বলেছেন লাভরভ জানিয়েছেন শর্তগুলি কি, দেখা যাক শর্তগুলি কি। 3টা মুখ্য শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে পুরো দনবাস এলাকাটা, যার মাত্র 70% এই মুহূর্তে রাশিয়ার দখলে আছে, পুরোটাই দিয়ে দিতে হবে। 70% ডনবাস, দনেস এবং লুহান্স মিলে দনবাস পুরোটাই আমাকে দিতে হবে। অথচ পুরোটা কিন্তু তার নিয়ন্ত্রণে নাই। সবচেয়ে 45 যে এলাকাটা ডনবাসের ইউক্রেনের নিয়ন্ত্রণে, ইউক্রেনকে বলা হচ্ছে এটা তুমি ছেড়ে দাও, তো জায়গাটা ইউক্রেনের, রাশিয়ার নয়, দখলেও নেই, তো দিতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, নো নেটো মেম্বারশিপ, মানে রাশিয়া মস্কো থেকে বসে নির্দেশ করছে পার্শ্ববর্তী দেশ তার ফরেন পলিসি কি হবে, কেমন, পিওর কলোনিয়াল অ্যাটিটিউড। 2 নম্বর। 3 নম্বর, তারা বলছে যে কোন ইউরোপিয়ান সোলজারকে পাঠানো যাবে না। আমরা এর আগে শুনেছি কি, যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা ইউক্রেনের নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দেবে, সিকিউরিটি গ্যারান্টি দেবে, অ্যাজ পার্ট অফ হুইচ ইউরোপিয়ান সোলজাররা হয়তোবা ইউক্রেনের মাটিতে স্টেশন করা হবে, আমেরিকান সোলজার নয়। কিন্তু এখন রাশিয়া বলছে যে না, তা দেওয়া চলবে না। আরো ভয়ের কথা হচ্ছে যে মস্কো থেকে বলা হচ্ছে যে আমাদেরকে, মানে রাশিয়াকে ইউক্রেনের নিরাপত্তা আর্কিটেকচারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, মানে রাশিয়া উইল বিকাম পার্ট অফ গ্যারান্টার্স, যারা ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে। সেই রাশিয়া, যে রাশিয়া কিন্তু গত 4 বছর ধরে যুদ্ধ করে চলেছে ইউক্রেনের বিরুদ্ধে, ইটস এ ফার্স, কমপ্লিট ফার্স। এবং ফার্সটা ফ্যাসিলিটেট করছে কে? আমাদের প্রেসিডেন্ট। কিভাবে? তিনি জানেন যে পুতিন এই মুহূর্তে অন্তপক্ষে রাজি হবে না। তিনি প্রথম কথা কি ছিল? সিজফায়ার। তিনি বলেছেন যে ইমিডিয়েট সিজফায়ার করতে হবে। যে তিনি পুতিনের সঙ্গে এক গাড়িতে বসলেন তার বিচে, লিমোজিনে, কি কথা বললেন তারা কে জানে। ফিরে এসে তিনি সঙ্গে সঙ্গে জানেন সিজফায়ারের প্রয়োজনে আমরা সরাসরি
শান্তি চুক্তি করব। শান্তি চুক্তির জন্য প্রয়োজন অনেক সময়, লম্বা সময়, আপনাকে নিটি গ্রিটি এলিমেন্ট আপনাকে বিবেচনা করতে হবে। ইট মাইট টেক মান্থস, ইট মাইট টেক ইয়ার্স, আর মিনওয়াইল দ্য কিলিং ফিল্ড উইল কন্টিনিউ। এতদিন আপনি বলেছেন ট্রাম্প সাহেব প্রথম শর্ত হচ্ছে আগে সিজফায়ার, যেমন গাজাতে হচ্ছে। গাজাতে এই মুহূর্তে কি কথা হচ্ছে? 7 দিনের সিজফায়ার, দেন উইল ডিসকাস লং টার্ম পিস ডিল। তাই নিয়ম সারা দুনিয়াতে। অন্যদিকে পুতিন বলছে না, আমরা একবারে শান্তি চুক্তি করবো। কেন এই কথা দিয়ে বলছেন এই মুহূর্তে? কারণ এই মুহূর্তে পুতিন ইউক্রেনের পূর্বাংশে জয়লাভ করে চলেছেন। সামান্য সামান্য হলেও প্রতিদিনে তিনি 15 কিলোমিটার 16 কিলোমিটার করে তিনি গেইন করছেন, এবং তিনি মনে করছেন যে যেহেতু ইউক্রেন জনসংখ্যা অনেক কম, ইউক্রেন দীর্ঘদিন এই যুদ্ধ চালাতে পারবে না। তিনি এটাও আশা করছেন যে ইউরোপিয়ানরা, আমেরিকানরা বটে, ক্লান্ত হয়ে পড়বে, ওয়ার ফ্যাটিকে তারা আর পয়সা দেবে না, অস্ত্র পাঠাবে না, এবং অটোমেটিক্যালি ইউক্রেন ভেঙে পড়বে। এই তার অঙ্ক, হিসাবটা। এই হিসাব নিয়ে তিনি জানেন যে যতদিন পারা যায়, আমার লোক আছে, আমার এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা আছে বটে, বাট আই ক্যান ম্যানেজ। এই অবস্থায় আমি রাজি হব না কোনোভাবে যুদ্ধ বন্ধ করতে, যদি না আমার উপরে চাপ প্রয়োগ করা হয়। চাপ প্রয়োগ কে করতে পারতো? মার্কিন যুক্তরাষ্ট্র। এডিশনাল স্যাংশন তারা আরোপ করতে পারতো। ট্রাম্প বলেছিলেন কিন্তু যদি তুমি সিজফায়ার না মানো, আমি তোমার উপরে কিন্তু বাড়তি স্যাংশন আরোপ করবো। করলেন না তো। তার মানে ট্রাম্প সাহেব যে পুতিনের শর্তই মেনে নিলেন, যে আমার চোখে একটা বিট্রায়াল, একটা বিশ্বাসঘাতকতা। হ্যাঁ, এবং গত সপ্তাহে আমরা যখন আলোচনা করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম যে রাশিয়ার উপরে যে চাপ প্রয়োগের কথা, সেটি চাপ প্রয়োগ না করে রাশিয়ান তেল ক্রয় করার জন্য ইন্ডিয়ার উপরে কিন্তু যথেষ্ট চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং সেটি কারণও আপনি ব্যাখ্যা করেছিলেন। কিন্তু চাপ প্রয়োগটা আসলে দরকার ছিল রাশিয়ার উপরে, সেটি হয়নি। আব্দুর রশিদ, আপনার কাছে আমি যাচ্ছি। এই ট্রাম্প এবং পুতিনের মিটিংয়ের পর জেলেনস্কির সাক্ষাৎ ট্রাম্পের সাথে, এবং জেলেনস্কি এবার গতবারের মতো ভুল করতে রাজি নন। তিনি কিন্তু এই একা যেতে রাজি নন, তার সাথে একা জানুনি, এবং তিনি নিয়েছেন ইউরোপিয়ান লিডারদেরকে সাথে করে। কেন এমনটি উনি করলেন আপনি মনে করেন? এবং আসলেই কি যে অবস্থার তৈরি হয়েছে এখন, ওদিকে রাশিয়া বলছে তারা লো লেভেল মিটিং চান, কেন? সময়ক্ষেপণের আরেকটি উপায়। আর যেটি ট্রাম্প করছেন, উনি কি আসলে যে অবস্থা এখন তৈরি হয়েছে, উনি কি স্বীকার করে নিচ্ছেন there is no hope for peace? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আমার মনে হয় জেলেনস্কি এবার প্রথমবার একটু ভালো বা পজিটিভ কাজ করেছে, যে সে ইউরোপিয়ান প্রতিনিধিকে নিয়ে ওখানে উপস্থিত হয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে পার্ট অফ ইউরোপের একটা বড় প্রবলেম, তাই না? ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এখনো পর্যন্ত রাশিয়ার কিন্তু ওই তেল দিয়ে তাদের কিন্তু হিট চলে এখনো পর্যন্ত, এবং তারা 40% তাদের তেলের জন্য কিন্তু রাশিয়ার উপর ডিপেন্ডেন্ট। এবং যেহেতু এটা ইউরোপিয়ান কান্ট্রি, সুতরাং এই প্রবলেম যেখানেই আলোচনা হোক না কেন, এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে ইউরোপিয়ানদেরকে সাথে নিয়েই। কিন্তু এটা কখনো এর আগে হয়নি বলেই এখনো পর্যন্ত এই সমস্যার সমাধানের কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে বলে রাখি যে এই যুদ্ধটা এত সহজে বন্ধ হবে না, কারণ এখানে হচ্ছে যে সুপার পাওয়াররা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের পুঁজিবাদী লিপসাকে বাস্তবায়ন করার জন্য হচ্ছে এই যুদ্ধটাকে তারা আরো কন্টিনিউ করবে। এই যুদ্ধটা হতো না, যেটা আমি পুতিনের সাথে একমত, যে যদি যখন বাইডেন ক্ষমতায় ছিল, পুতিন বারংবার তাকে নিষেধ করেছিল নেটোকে এক্সপ্যান্ড না করতে। রাশিয়া ভার্সেস আমেরিকা, আপনি একবার চিন্তা করেন দেখি, পৃথিবীতে রাশিয়ার কতগুলো বেজ আছে, কতগুলো বিভিন্ন দেশের সোলজার আছে, কোন দেশকে রাশিয়া ফুয়েল দিয়ে, মনে করেন যে ধরেন যে যেভাবে করে ইসরায়েলকে আমরা সহযোগিতা করে একটা গণহত্যা, একদম চোখের সামনে নির্মম গণহত্যা চলছে, এই ধরনের গণহত্যাকে সাপোর্ট করে এই একবিংশ শতাব্দীতে রাশিয়ার কোথাও ইনভলভমেন্ট আপনারা কি দেখেছেন? না, দেখেননি। তাহলে রাশিয়ার আসলে দাবিটা কি ছিল ওখানে? রাশিয়ার দাবি ছিল যে আমার বর্ডার পর্যন্ত আপনাদের পশ্চিমাদের এক্সপ্যানশনটা আমি দেখতে চাই না, আমি শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কিন্তু এই এক্সপ্যানশনটা যেন না হয়। এটা কি খুব বড় একটা দাবি ছিল? এই দাবিটা কিন্তু আমরা সলভ করতে পারতাম, এটা যুদ্ধটাকে অনেক আগেই আমরা অ্যাভয়েড করতে পারতাম। এখন হচ্ছে কি, ক্রমাগত ভাবে আমরা যুদ্ধে ঢুকতে 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 এত বেশি গভীরে ঢুকে ফেলেছি। রাশিয়া ইউক্রেনের প্রায় 5টা প্রদেশের 70-80% দখল করে ফেলেছে। এখন প্রবলেমটা এত ডিপ হয়ে গেছে যে ডিপ থেকে আপনি বের হতে চাইলে এত সহসা আপনি বের হতে পারবেন না। ওই 24 ঘন্টার কথা বলে বের হওয়া যাবে না, 24 দিন না, 24 মাসও আপনি বের হতে পারবেন না। কারণ হচ্ছে প্রবলেমটাকে আমরা ক্রিয়েট করতে করতে এমন একটা ডিপে নিয়ে গেছে, এটা একটা ইগো অ্যান্ড ইমোশনের বিষয় হয়ে গেছে। কারণ সোভিয়েত ইউনিয়ন একটা সুপার পাওয়ার, আপনি বলে গেলে চলবে না যে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বাংলাদেশের মতো দেশ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ যাদেরকে সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতা পেতে সাহায্য করেছে, রাইট? তো সোভিয়েত ইউনিয়ন এমন একটা দেশ যারা ফ্যাসিলিটেট করেছে অনেক জাতিকে স্বাধীন হওয়ার জন্য। তো এখন এই সুপার পাওয়ার যারা একসময় 90-এর দশকে, তার আগে পর্যন্ত আমেরিকার একদম বড় বড়
কম্পারেটিভলি কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী ছিল। সেই সোভিয়েত ইউনিয়ন, আমরা কিউবান প্রবলেম নিয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেখানে সোভিয়েত ইউনিয়নের পজিশনটা কি ছিল। তো এখন কথা হচ্ছে যে এরকম একটা সুপার পাওয়ারকে আপনি যখন অপমান করতে করতে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাবেন, তখন তাদের রাশিয়ান জাতিরা কিন্তু কালচারালি তাদের ভূমি কিন্তু কারো কাছে ছেড়ে দেওয়া এবং কালচার কারো কাছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তারা কখনোই নতি স্বীকার করে না। আপনি স্টালিন, লেনিন থেকে শুরু করে যদি এখনো পর্যন্ত রাশিয়ার যদি ইতিহাস আপনারা দেখেন, তারা কখনো ভূখণ্ড নিয়ে কম্প্রোমাইজ করার মতো জাতি তারা না। এখন কথা হচ্ছে যে ইউক্রেন জাতিরাও শক্তিশালী। এই প্রবলেমটা আমরা এখন যে জায়গায় নিয়ে গেছি, এই প্রবলেমটা আরো সার্ভাইভ করবে। খোদা না করুক যদি কোনোদিন এটা নিয়ে থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়, আপনাদের অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ থার্ড ওয়ার্ল্ড ওয়ার গুলো শুরু হলে সুপার পাওয়ারদের মধ্যে শুরু হবে। এখন আপনি দেখেন ব্রিক্স তৈরি হয়েছে, একটা অর্থনৈতিক গ্লোবালাইজেশনের একটা ডিভাইড হয়ে গেছে। তারপরে এখন রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া, এই শক্তিগুলো একসাথে হচ্ছে। ডলারের ভ্যালু দেখেন আপনারা কোথায় দিন দিন নেমে চলে যাচ্ছে। এই অর্থনীতি আমেরিকার এমন একটা জায়গায় গেছে, এই অর্থনীতি থেকে কিন্তু সবচেয়ে বেশি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় কোনো একটা দেশের মধ্যে। তখনই কিন্তু এই শাসক, আমাদের বর্তমান প্রেসিডেন্টের মতো শাসকরা কিন্তু তখন বড় বড় বুলি দিয়ে জাতিগত বেদনা তৈরি করে দিয়ে কিন্তু যুদ্ধের জন্য জাতিকে তৈরি করে এবং যুদ্ধে নিয়ে যায়, এবং সেই যুদ্ধ আলটিমেটলি কেউ আমরা উইন করি না, আমরা ধ্বংসপ্রাপ্ত হই। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন পৃথিবীর সব সমস্যার সমাধান করা সম্ভব যদি আমরা সত্যিকার অর্থে এমপ্যাথেটিক্যালি এন্ড সিম্প্যাথেটিক্যালি এন্ড সেন্সিটিভলি যদি আমরা এই সমস্যার সমাধান আমরা করতে চাই। এই যে প্রবলেম গুলো যেটা ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে কিংবা ইউক্রেন রাশিয়ার মধ্যে, জাতিসংঘ এখানে ইনভলভ না কেন? ইউনাইটেড নেশন শুড বি দ্য অনলি প্ল্যাটফর্ম ইন দিস ওয়ার্ল্ড টু ফাইন্ড সলিউশন অফ এনি ইন্টারন্যাশনাল ইস্যুস, বাট জাতিসংঘের ওখানে কোনো ভূমিকা নেই। ইউরোপিয়ান ইউনিয়নকে কোনো ভূমিকা আমরা রাখতে দিচ্ছি না। এই এক্সপার্টিস কোনো সমাধান ওখানে কি আসলে দীর্ঘস্থায়ী হবে? লেটস সমাধান যদি আমরা করেই ফেলি চাপ দিয়ে, প্রেসার দিয়ে, কিছু দিয়ে, এই সমাধান কিন্তু দীর্ঘস্থায়ী সমাধান হবে না। পৃথিবীর এমন অনেক সমস্যা তৈরি কিন্তু আমরা করেছি, সমাধান তাড়াহুড়ো করে, কিন্তু সেটা পরবর্তীতে আরো বড় সমস্যা কিন্তু তৈরি করেছে, এবং এই সমস্যার সমাধান কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এমন আমি নজরে আপনাদেরকে বলতে পারি 2-4টা পৃথিবীতে আছে। তাহলে এখন আমরা যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে যে ইনভলভ ইউনাইটেড নেশনস, ইনভলভ ইউরোপিয়ান ইউনিয়ন, and involve Zelensky, involve Putin and involve America। তার এই যদি আমরা এই পঞ্চশক্তি একসাথে বসে যদি আমরা কোনো সমস্যার সমাধান বের করতে চাই, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান বের করা সম্ভব। আর যদি সেটা না করি, পরাশক্তির শক্তি দিয়ে এবং নিউক্লিয়ারের ভয় দেখিয়ে এবং নিজের রাশিয়ার মানে আমেরিকার আধিপত্যবাদ দেখিয়ে যদি আমরা সমস্যার সমাধান করতে চাই, এই সমস্যার সমাধান অচিরে হবে বলে আমি বিশ্বাস করি না। কারণ হচ্ছে ইতিহাস অন্ততপক্ষে তাই বলে। আমি কি বলবো, অসংখ্য ধন্যবাদ, হাততালি দিব, কারণ আপনি এতগুলো ব্যাপারে ঢুকে দিয়েছেন। দুটি কথা বলি। নেটোর উপস্থিতি রাশিয়ান বর্ডারে ইটস এ প্রবলেম। এটা ইউএসএসআর যখন পতন হয় গর্বাচোভের সাথে সেরকমই কথা হয়েছিল, সেরকম এটা যাতে না হয় সেই ব্যাপারটি একটি সমঝোতা ছিল। আপনি বলেছেন ইউএন এর কথা, ইউএন কে ইনভলভ করতে। ইউএন হচ্ছে সবচেয়ে অকার্যকরী একটি প্রতিষ্ঠান রাইট নাও। আমি আশা ছাড়ছি না, এই প্রতিষ্ঠানের দরকার আছে, কিন্তু এটিকে অকার্যকর করেছে আমেরিকার মতো দেশ, একেবারে অকার্যকর। আইসিজে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে সংগঠনটি, আইসিসি এটিকে সম্পূর্ণ অবজ্ঞা করে, অপমান করে, এর কোনো রকম সম্মান না দেখিয়ে, এর কোনো আইন না মানা এবং এখানে এর সিগনেটারি না হওয়া, এটা আমেরিকার কাজ। এবং আমি আপনার সাথে একমত, যেটা আসলে একটি মাল্টিল্যাটারাল প্রসেসের মাধ্যমে একটি শান্তি চুক্তি প্রসেস হতে পারে। কিন্তু আমরা দেখছি বারবার গাজাতে ভেটো দিয়ে আমেরিকা কি করছে, এই ইউএনকে কতখানি অকার্যকর আপনি করতে পারেন একটিকে। এবং ইউএন ইজ এ সফট পাওয়ার ফর আমেরিকা অ্যান্ড দে আর লুজিং ইট, যার মাধ্যমে প্রচুর পরিমাণে এইড দিয়ে প্রচুর পরিমাণ বিভিন্ন দেশকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসছিল, সেটা এডুকেশনাল অ্যাড, খাদ্য এইড, যা হোক। বাট দিস ইজ হাউ দিস ইজ গোয়িং টু ওয়ার্ক গোয়িং ফরওয়ার্ড, আমার সেটি অনেক বড় প্রশ্ন, আরেকদিন হয়তো আলোচনা করবো। আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, আপনাদের দিয়ে শুরু করব। আমরা জানতে পেরেছি যে ভারতীয় সরকার একটি পরিকল্পনা করছেন। এই পরিকল্পনাটি তো ভয়ঙ্কর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে। সেটি হচ্ছে তারা একটা ডিফ্যাক্টো সরকার তৈরির পরিকল্পনা করছেন ইন্ডিয়াতে, কলকাতায়। এই ব্যাপারটিতে আলোচনাতে যাওয়ার আগে আমি কয়েকটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই। আপনারা যেটি এখন স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ইন্ডিয়া। তারা বলছেন যে এটি বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে এবং তারা বলছেন যে এটাতে ইন্ডিয়ার সরকার এই ব্যাপারে কোনো কিছু জানে না এবং তারা অন্তর্ভুক্ত নন এই ব্যাপারটিতে। ইন্ডিয়ান লর
পরিপন্থী এটি। পরবর্তী আরেকটি যদি আমরা দেখি পরবর্তীটি, আমরা কি পরবর্তী স্ক্রিনশটে দেখতে পারি? এটাই পরবর্তী, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, ইন্ডিয়া বলছে যে তারা তাদের এক্সপেকটেশনটা কি, নিচের প্যারাগ্রাফে তারা বলছেন এটাই ইতিপূর্বে যেটা বলেছেন তার পরেরটা এটা, সেটা হচ্ছে তারা বলছেন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশন হতে হবে বাংলাদেশে, যার অন্তর্ভুক্ত হবে আওয়ামী লীগ। আরেকটি দেশের অভ্যন্তরীণ ব্যাপারে তাদের নীতি নির্ধারণের ব্যাপারটি চাপিয়ে দেওয়ার ব্যাপার, যেটি ভারতের সব সময় করে থাকেন ভারত। দিস ইজ দেয়ার প্রবলেম, দিস ইজ নট দেয়ার প্রবলেম, দ্যাটস হোয়াট দে ডু। এই জন্যে পার্শ্ববর্তী এবং প্রতিবেশী দেশগুলো ভারতের দিকে সবসময় সন্ধিহান চোখ থাকে, বিশ্বাস করে না। যদি কেউ ভারতীয় থাকেন, দিস ইজ দ্য প্রবলেম। পরবর্তী আরেকটি আছে, এটি হচ্ছে কলকাতা দ্য প্রিন্টে লেখা হচ্ছে, ওখানে শেখ হাসিনার গভর্নর বাংলাদেশে এবং তার যে নির্বাসনে যারা আছেন, স্পেশালি মোহাম্মদ এ আরফ, তিনি তথ্য প্রতিমন্ত্রী ছিলেন, তার নাকি কোনো সময় নেই, তিনি খুব ব্যস্ত। এবং কি নিয়ে ব্যস্ত তাকে জিজ্ঞেস করা হলো, উনি সেটি উত্তর দিয়েছেন পরবর্তীতে। কিন্তু এখানে উনি বলছেন যেটি, যে মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের যে ওভারথ্রোয়িং গভর্নমেন্ট আছে মোহাম্মদ ইউনুস, সেটি আসলে উনি দাবি করছেন যে ইললিগাল, অবৈধ। অর্থাৎ উনার সরকার, আওয়ামী লীগ যেটি ক্ষমতাচ্যুত পতন হয়েছে, সেটি বৈধ। পরবর্তী আরেকটি তথ্য আমি দেখাতে চাই, কি নিয়ে উনি ব্যস্ত। ওখানে উনি আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, কাজে সিনিয়র লিডার যারা আছেন এক্সাইলের নির্বাসনে, তাদের নিয়ে ব্যস্ত। এবং এটি যে ব্যস্ততা হচ্ছে বাংলাদেশের সরকার উৎখাত করার ব্যস্ততা। ওকে, এবং পরবর্তী আরেকটি জিনিস আমি দেখাতে চাই, যেটি বিগার প্রবলেম। আমরা যদি পরবর্তী স্ক্রিনশটটি দেখতে পারি, ওকে, যেটি আপনারা দেখছেন স্ক্রিনে, সেটি হচ্ছে অখণ্ড ভারতের একটি ম্যাপ, যার অন্তর্ভুক্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, এভরিবাডি। দ্যাটস দ্য ইনভেশন অফ অখণ্ড ভারত বিজেপির দর্শনে। দ্যাটস দ্য মেইন প্রবলেম। আমি যাব হাসান ফেরদৌস আপনার কাছে, আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন, এই যে পরিকল্পনাটি করেছে ভারত সরকার, এই যে প্রমাণাদি আমরা দেখছি, হোয়াট ইট মিনস ফর বাংলাদেশ গভর্নমেন্ট, হাউ ডেঞ্জারাস ইট ইজ, হোয়াট শুড হ্যাপেন আফটার দিস? ভাই, অভিযোগটা একটু স্পষ্ট করে বলা ভালো। তা হচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতে বসে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তার লক্ষ্যটা কি? ক্লিয়ারলি তার লক্ষ্য ফিরে আসা ক্ষমতায়, অর্থাৎ বর্তমান সরকারকে উৎখাত করে তিনি ক্ষমতায় ফিরে আসবেন। এবং এই লক্ষ্যে আরাফাত সাহেবের সাক্ষাৎকার থেকে স্পষ্ট যে কয়েক হাজার আওয়ামী লীগাররা ইনভলভ আছেন, তারা মিটিং করছেন, তারা বিশ্বজুড়ে যোগাযোগ রক্ষা করছেন। এবং আমরা এও দেখেছি যে 2 সপ্তাহ আগে ঢাকায় একজন সামরিক বাহিনীর মেজরের নেতৃত্বে প্রায় 400 আওয়ামী লীগার ট্রেনিং নিচ্ছে নাশকতামূলক কাজ করবার জন্য। এদের লক্ষ্যটা কি? এরা কি চায়? দুভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ভারত কি চায় আর আওয়ামী লীগ কি চায়। আওয়ামী লীগ কি চায় স্পষ্ট, আওয়ামী লীগ চায় প্রথমত এই সরকারের পতন হোক। এই সরকার পতনের জন্য যে যত রকম সম্ভবপর নাশকতামূলক কার্যক্রম করবে, তারা ডিস্টারবেন্স ক্রিয়েট তারা করবে, নির্বাচন বানচাল করবে ধরা যাক। এবং এই সরকার ব্যর্থ হলেই চাপ উঠবে হাসিনা সরকারকে ফিরে আনবার জন্য। এই চাপ আমরা পত্রপত্রিকায় বা বিশেষ করে ইন্টারনেটে আমরা দেখতে পাই। অন্যদিকে ভারত কি চাইছে, আমার এটা বেশি ইন্টারেস্ট। এক্স্যাক্টলি ভারত কেন অ্যালাউ করছে হাসিনাকে এবং আওয়ামী লীগকে ইন্ডিয়াতে অপারেট করতে? আপনারা ভালো করে জানেন যে ভারত কিন্তু বাংলা কথা বলার জন্য নর্থ ইন্ডিয়া থেকে ভারতীয়দের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলা কথা বলেন এই অভিযোগে, মানে এবং বাংলাদেশিদের অফকোর্স তারা এক্সপেল করছে। আমি দেখেছি একজন কংগ্রেস একজন রাজনৈতিক প্রশ্ন করেছেন যে যেখানে বাংলাদেশিদেরকে পুষে ইন করা হচ্ছে, পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে, সেখানে হাসিনা এত খাতি যত্ন করে রাখা হচ্ছে কেন? সবার আগে তাকেই তো ফেরত পাঠানো দরকার। বাংলাদেশ সরকার প্রতিবাদ করেছে, প্রতিবাদটা অগ্রাহ্য করে ভারত বলছে যে আমরা জানি না। যে খবর দ্য প্রিন্টের সম্পাদক জানেন, যে খবর আরাফাত সাহেব টেলিফোনে কথা বলে সবাইকে জানাচ্ছেন, সেগুলো ভারত জানে না, এটা হতে পারে না। দিস ইজ ইম্পসিবল। তার চেয়ে বড় কথা, ভারত তো এইসব আওয়ামী লীগেরা তো ভারত সরকারের আতিথ্যেই আছেন, তাদের খাতির যত্নতে আছেন। হাসিনার ক্ষেত্রে তার টেলিফোন থেকে শুরু করে তার সিকিউরিটি সবই সরকার ব্যয় করছে। ফলে ভারত জানে না বললে এটা মিথ্যা বলা হচ্ছে। ভারতের তারা কেন করছে এটা? দুটো কারণ। এক হচ্ছে এরা হচ্ছে হাসিনার ভারত, এই আওয়ামী লীগেরা হচ্ছে ভারত সরকারের হাতের পাঁচ।
নির্বাচন সামনে আসছে, নতুন সরকার আসবে, নতুন সরকারের সঙ্গে নেগোসিয়েশন হবে। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক লিভারেজ, রাজনীতির ভাষায় লিভারেজ। ভারত তার লিভারেজ রক্ষা করতে চায় ভিজাভি দ্য নেক্সট গভর্নমেন্ট, এটা একটা। আর 2 নম্বর, যদি মনে করা যায় সত্যি সত্যি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন আবারও ঘটে, আবারও বিপ্লব ঘটে, সেক্ষেত্রে যদি হাসিনায় ফেলে যায়, সেক্ষেত্রে ট্রাম্প কার্ডটা তো ভারতের হাতেই থাকলো। ভারত এতদিন যেভাবে বাংলাদেশকে ছড়ি ঘুরিয়েছে, সেই ছড়ি ঘুরিয়ে সুযোগ তারা পাবে। ফলে ক্লিয়ারলি এটা একটা ভারতের ডিজাইন। আমি বলছি না ভারত অলরেডি একটা গভর্নমেন্ট এক্সাম করে ফেলেছে, কিন্তু লক্ষণটা এই যে এদেরকে ব্যবহার করে ভারত তার লিভারেজে ব্যবহার করবে চলতি বাংলাদেশের সরকারের বিরুদ্ধে। ইমিডিয়েট লক্ষণটা কি আমার বিবেচনা? ইমিডিয়েট লক্ষণটা হচ্ছে নির্বাচনটা ঠেকানো। আপনারা দেখেছেন যে নির্বাচন হবে কি হবে নেই নিয়ে নানা রকমের গুজব আছে, সংশয় আছে। নির্বাচন না হলে লাভটা কার? যদি একবার নির্বাচন হয়ে যায়, এখন আওয়ামী লীগরা কি বলে, আওয়ামী লীগ পন্থীরা কি বলে, এই সরকার অবৈধ, তাই তো বলি, শুনি আমরা সারাক্ষণ। এই আমাদের জ্যাকসন হাইটসে মিছিল হয়, এরা এসে প্লাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন, অবৈধ সরকার। নির্বাচনটা হয়ে গেলে কিন্তু এই আর্গুমেন্টের কাজ করবে না। ওয়ান্স উই হ্যাভ এন ইলেকশন, সেক্ষেত্রে তো আপনি বলতে পারবেন যে পরবর্তী সরকার অবৈধ। বলে সকল চেষ্টা হচ্ছে যাতে করে নির্বাচন ঠেকানো যায়। এবং এই ঠেকানো কাজ শুধুমাত্র একলা যে আওয়ামী লীগেরা করছে তা না, সঙ্গে সঙ্গে আমার ভয় হচ্ছে যে ভারত এই কাজটাকে মদত দিচ্ছে। তাদের সবার লক্ষ্য একটাই, তা হচ্ছে যে নির্বাচন ঠেকানো, যাতে করে ইউনূস সরকারকে, আর একটা কথা বলে শেষ করছি আমি, এত ভয় ইউনূসকে নিয়ে কেন? তার কারণ ইউনূস সারা বিশ্বে খুব সর্বজন স্বীকৃত একজন গুণী মানুষ। তাকে চট করে কান ধরে নামিয়ে দেওয়া সহজ নয়। যদি ইউনূস ক্ষমতা না থাকতো, আপনাকে আমি বলছি একটা কথা, বাংলাদেশের পার্লামেন্টের ভবনের উপরে ভারতীয় পতাকা উঠত। ইউনূস নেই বলেই ঘটনা ঘটছে না। কিন্তু এই যে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, তার লক্ষ্য একটাই, যেভাবে হোক বাংলাদেশে একটা নতুন বিপর্যয় তৈরি করা, সৃষ্টি করা, নতুন সংকট তৈরি করা, যে সংকটের ভেতর দিয়ে এই সরকারের পতন ঘটবে এবং ভারতপন্থী আর একটা সরকার ক্ষমতায় আসবে। আই হোপ আমরা সবাই এই ব্যাপারে সচেতন থাকবো, এবং আমাদের সরকার, নতুন যে সরকার ক্ষমতায় আছে, তারা এটাকে আরো কেয়ারফুলি, যেমন ধরো যে আমি একটু আগে দেখলাম তারা ভারতকে প্রতিবাদ করেছে, এই প্রতিবাদে বিশ্ব সবাই নিয়ে যেতে হবে, জাতিসংঘে নিয়ে আসতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে নিয়ে যেতে, দেখো ভারত কি করছে আমাদেরকে নিয়ে। এই একটা স্টেটমেন্ট দিয়ে চলবে না। Let the world know what India is doing with Bangladesh. Thank you. ধন্যবাদ। আমাদের হাতে সময় খুব কম, আপনার কাছে 40 সেকেন্ডের মতো হবে। আব্দুর রশিদ, হোয়াট মেসেজ, আপনার কাছে কি মেসেজ যেটা বাংলাদেশের জনগণকে আপনি দিতে চান, যারা দেখবেন এই প্রোগ্রাম বা দেখছেন, এবং বাংলাদেশ সরকারই বা কি করতে পারে? পৃথিবীতে তো হচ্ছে শক্তির খেলা, আধিপত্যবাদ এবং শক্তি যার বেশি, সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে, ভূখণ্ড নিয়ন্ত্রণ করবে, সে মানুষকে হত্যা করবে। ব্লাডশেড তো এটা খুব কমন ব্যাপার ইতিহাসে। আপনি যেটা যদি আপনি ইতিহাস ফিরে দেখেন এবং দুনিয়াতে বর্তমানে যাচ্ছে চারিদিকে তা যদি দেখেন, ভারত তো সেই খেলা খেলবে আমাদের সাথে। বাংলাদেশের বিপ্লবের পিছনে কিন্তু একটা বড় সেন্টিমেন্ট ছিল ভারত বিরোধিতা, এবং ভারতের যে স্বার্থ, সেই স্বার্থগুলো অবশ্যই বাংলাদেশে এখন অনেক সংকুচিত। ভারত চাইবে তার স্বার্থ এবং আধিপত্যবাদকে বাংলাদেশের পথে চাপায় দেওয়া। এই জন্য যাকে দিয়ে সুবিধা হবে ভারত তাকে দিয়ে কাজ চালানো চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার অধীনস্থ হতো, তার ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে করতো, কিন্তু সেটা তো তাকে দিয়ে সম্ভব হচ্ছে না। যার ফলে এক্সাইল যে প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার, তাকে এবং তার ক্যাবিনেটকে দিয়ে ওখানে তারা ভালো ভালো খাওয়াবে, মানে নিরাপত্তা দিবে, সেসব দিয়ে কিছু করবে, করাটা খুব চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। তবে বাংলাদেশেরটা কি করা উচিত? বাংলাদেশের ডিপ্লোমেসিকে আরো বেশি স্ট্রং করা উচিত। লোক এখন ভারতের সাথে কিন্তু আমেরিকারও কিন্তু একটা বৈরিতা শুরু হয়েছে রাশিয়াকে কিন্তু কেন্দ্র করে। এখন হচ্ছে বাংলাদেশের সুযোগ এই ডিপ্লোমেসিকে শক্তভাবে কাজে লাগানো এবং ওয়াশিংটন এসে এই বিষয়গুলো তুলে ধরা এবং সারা বিশ্বের কাছে তুলে ধরা। বাংলাদেশ যদি ডিপ্লোমেসিতে শক্তিশালী হতে পারে, তাহলে কোন শক্তি আমাদের এই বিপ্লবের যে স্পিরিট তাকে প্রতিহত করতে পারবে না। কিন্তু বাংলাদেশ যদি ডিপ্লোম্যাটিক্যালি স্ট্রং না হতে পারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এবং সুপার পাওয়ার দেশগুলোর সাথে, তাহলে ভারত অবশ্যই অ্যাডভান্টেজ দেবে। ভারত, আপনি যে ম্যাপটা দেখালেন, এটা হচ্ছে অভিসন্ধি ভারতের বিজেপি। ভারত শুধু বাংলাদেশের না, আশপাশের দেশগুলো না, ইভেন কি ভারতেরও অনেক ক্ষতি করে ফেলেছে এই বিজেপি। যে হিন্দুত্ব জাতীয়তাবাদকে নিয়ে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং মানুষের মধ্যে এগুলোর ভিতরে ঢুকাই দিয়ে কোমলমতি মানুষদেরকে যেভাবে করে তারা রাজনীতির চালে ফেলে ক্ষমতাকে করার জন্য যে চেষ্টা চলছে না, এটা ভারতের অনেক ক্ষতি করছে। ধন্যবাদ। ফরেন পলিসি, দুর্বল দেশের শক্ত ফরেন পলিসি আমরা দেখি না, পৃথিবীতে ইতিহাস নেই।
এটি একটি ভালো কথা নয় আমাদের দেশের জন্য। কিন্তু বাংলাদেশের মানুষের সজাগ থাকা উচিত, সরকারের সজাগ থাকা উচিত, কারণ পার্শ্ববর্তী দেশ যেটি আছে ভারত, তারা কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করে যাচ্ছে। আমি সেটা একটা কথা বলি, তাইওয়ানের মতো ছোট দেশ শুধুমাত্র ফরেন পলিসি স্ট্রং হওয়ার কারণে চীন ওটাকে গিলে ফেলে পারতেছে না, নাহলে চীন ওটা একদিনে গিলে খেতে পারে। ফরেন পলিসি স্ট্রং হলে কার কথা বলছেন, কোন দেশের কথা বলছেন? তাইওয়ান। different story. It needs long discussion some other day. অবশ্যই আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা দুজনই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি এতক্ষণ দেখছেন আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।